করোনার মতো আরেকটা বড় ধরনের মহামারী আমাদের দেশে মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এই রোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমি কয়ে যাইতেছি, লিখে রাখেন। বিএনপি সরকার পর্বত প্রমাণ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বিদায় হবে। মাননীয় যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার ওয়াইফ হলো একজন ডাক্তার। উনি ডাক্তার হিসেবে কি এই জিনিসটা বুঝে না যে 400 সন্তান আমাদের মারা গিয়েছে? আপনারে বোকাচোদা বানায়া বাংলার লুথার কিং এর স্বাস্থ্যমন্ত্রী মিডিয়ায় কইছে গত 8 বছরে হামের টিকাই দেওয়া হয় নাই। হাসিনা প্রচুর মিছা কথা কইতো, এই ভার্সন সব রেকর্ড ছাড়ে গেছে, এখনো আছে অন রেকর্ড। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপরে আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। কোন স্যার বাদাসে এত বড় মিছা কথা কইলো, উই হেল্প বুঝে 8 বছর একটা দেশে হামের টিকা দেওয়া হইতেছে না, সারা দুনিয়া চুপ করে বসে থাকবে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিও দেখবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে মূল পর্বে চলে যায়। করোনার মতো আরেকটা বড় ধরনের মহামারী আমাদের দেশে মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এই রোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনারা জানেন 2019 সালের 20 মার্চ করোনা মহামারী যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, বাংলাদেশ কিন্তু এই সময়ে প্রথম অফিস আদালতে কড়াকড়ি আরোপ করা হলো এবং তখন থেকেই মানুষ সতর্ক হওয়া শুরু করলো। তারপরে তো পরের ইতিহাস আপনারা সবাই জানেন, 4টি বছর কেড়ে নিয়েছে মানুষের জীবন থেকে, মানুষকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। মানুষ ঘর ছেড়ে রাস্তায় বের হয় নাই খুব বেশি প্রয়োজন না হলে। এই সম্প্রতি নতুন করে আরেকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেটি হচ্ছে হাম রুবেলা। হাম রোগটা বিশেষ করে শিশুদের এটি বেশি হয়ে থাকে। এই রোগ খুব দ্রুতই বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত আজকের হিসাব পর্যন্ত 352 জন শিশুর মৃত্যু ঘটেছে। এটি কিন্তু খুবই অ্যালার্মিং। হামের কারণে যদি শিশু মৃত্যু ঘটে তাহলে এটি নিয়ে আর বসে থাকার সুযোগ নেই। এটি নিয়ে এখনই যদি সরকার সিদ্ধান্ত না নেয় এবং কাজ শুরু না করে তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। যদিও সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, তবে এই শুরু করতে গিয়ে এখানে নানা ধরনের কথা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা কাজ করার পরিবর্তে কেউ কেউ অমুক অমুককে দোষারোপ করছি, কেউ বলছে ইউনূস সরকার সম্পূর্ণ দায়ী, কারণ তার ব্যর্থতার কারণে, তার অযোগ্যতার কারণেই এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় 47,000 শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে এবং 33,000 শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছে। এর ভিতরে আগেই বলেছি 352 জন শিশু মৃত্যুবরণ করেছে। এখন ইউনূস সরকারের এখানে ব্যর্থতা কি? বলা হচ্ছে যে ইউনূস সরকার হামের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই, টিকা সংগ্রহ করে নাই, এর যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার সেইগুলোর ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যার কারণে এখন বর্তমানে টিকার সংকট, ক্যাম্পেইনের সংকট, বিভিন্ন সংকটে সময় মতো এখন শিশুদেরকে হাম মুক্ত করার জন্য যে টিকা দেওয়া দরকার সেটি দেওয়া যাচ্ছে না। কিন্তু আসলে কি তাই? বিষয়টা কিন্তু মোটেই সেটা নয়। আপনারা জানেন গত 6 তারিখে 6 মে এই হামের 15 লক্ষ টিকা বাংলাদেশে এসেছে। এটার প্রথম চালান কবে এসেছিল জানেন? 8 সেপ্টেম্বর 2025 সালে। অর্থাৎ ইউনূস সরকার ইউনেস্কো এবং গ্যাভির মাধ্যমে প্রায় 1 কোটি টিকার চুক্তি করে প্রথম চালানটা এসেছিল 8 সেপ্টেম্বর 2025 সালে, 22 লক্ষ টিকা এসেছিল। আর দ্বিতীয় চালান আসলো এই 6 মে 2026 সালে, এই দিন এসেছে 15 লক্ষ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে এরকম আরো 1 কোটি টিকা সেপ্টেম্বরের ভিতরেই দেশে এসে পৌঁছাবে, অর্থাৎ টিকার কোনো সংকট নাই। এই ব্যাপারে এই হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই গোল টেবিলে বক্তারা বলেছেন বাংলাদেশে আসলে হামের কিট বা টিকার কোনো সংকট নাই, এটা যতটুকু সংকট সম্পূর্ণ অব্যবস্থাপনার কারণেই এটার সময় মতো পদক্ষেপটা নেওয়া যায় নাই। অব্যবস্থাপনাটা কি? পর্যাপ্ত পরিমাণ টিকা বাংলাদেশে ছিল, 22 লক্ষ, যে বললাম ইউনূস সরকার 22 লক্ষ টিকা এনেছিল, সেটা ইপিআর এ সংরক্ষণ করে রাখা হয়েছিল। অব্যবস্থাপনার কারণে ইউনূসকে তো আপনারা জানেন নানা দিক দিয়ে অসহযোগিতা করা হয়েছে। তার 18 মাস শাসনামলে 1000-এর উপরে আন্দোলন সামাল দিতে হয়েছে। প্রতিদিন কোনো না কোনো সূতো নিয়ে বৈধ অবৈধ বিভিন্ন ছদ্মবেশে আন্দোলন করেছে যমুনার সামনে, বিভিন্ন জায়গায় তাকে এই করে ব্যস্ত রাখা হয়েছে, তিনি আর অন্য কাজ করতে পারেন নাই। তো ওইটা ইপিআর এ পড়েছিল, বন্টন হয় নাই। দেশের বিভিন্ন জায়গায় যে বন্টন করতে হয়, এই বন্টনটা হয় নাই। এমনকি বিএনপি সরকার ক্ষমতায় এসেছে 3 মাস হতে চললো, এর ভিতরেও তারা এটি বন্টন করতে পারেন নাই। পরে অবশ্যই যে প্রাদুর্ভাব দেখা দেবার কারণে বাকি যে 15 লাখ আসলো, এইটার পরে এখন বিভিন্ন জায়গায় বন্টন করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তাহলে ইউনূস সরকারের দোষ কেন? দোষটা আমরা আসলে কেউ ঘাড়ে নিতে চাই না। এখন আরো একটু পিছনে যদি যাই, এইখানে ডক্টর মাহবুবা তিনি এই ব্যাপারে একটি অভিমত ব্যক্ত করেছেন। এই যে হামের যে প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেল, এখানে অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন 3টা কারণে মূলত এই হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। নাম্বার 1 হচ্ছে ভ্যাকসিনেশনের অভাবে, নাম্বার 2 হচ্ছে ব্রেস্ট ফিডিং এর অভাবে, পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ শিশুদেরকে ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে না,
আগে যেটা 45% শিশুকে ব্রেস্ট ফিডিং করানো হতো, এই বিগত 1.5-2 বছরের ভিতরে সেই হার নেমে এসেছে মাত্র 35%। তার মানে 10% এই ব্রেস্ট ফিডিং এর হার কমে গেছে 1.5-2 বছরের ভিতরে। তো এইগুলোর কারণে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। আর এটা কিন্তু শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশেই যে বেড়ে গেছে তা নয়, এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ওদিকে আফ্রিকা, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, কঙ্গো, তারপরে ইউরোপের আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে। এমনকি শতভাগ হাম মুক্ত একটি দেশ, সেটি হচ্ছে জাপান। এই জাপানেও এখন পর্যন্ত 400 হাম রোগীর শনাক্ত করা হয়েছে, অথচ 1 দশক আগে জাপান সম্পূর্ণ জাপানকে হাম মুক্ত দেশ ঘোষণা করেছিল। তাহলে এটি তো ওই করোনার মতোই বৈশ্বিক মহামারী, এটা আসলে ঠেকানোর কোনো উপায় নেই। সুতরাং এইখানে কাজ করতে হবে সম্মিলিতভাবে। একজনের উপরে দোষ চাপিয়ে দিয়ে বসে থাকলে তো কাজের কাজ কিছুই হবে না। যে কথাটি বলছিলাম, ওখানে কিন্তু আরো একটা বিষয় বলা হয়েছিল, ক্যাম্পেইনের অভাব। তো এই যে ক্যাম্পেইনের অভাব, এই ক্যাম্পেইনের অভাবটা প্রকট হয়ে ওঠে 2019 সালের পর থেকে। বাংলাদেশে এর পর্যাপ্ত ক্যাম্পেইন করা হয় নাই। অর্থাৎ শিশুদেরকে, যে সমস্ত শিশুদেরকে, প্রায় 2 কোটি শিশু এখানে, তাদেরকে যে এই ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে, এই ব্যাপারে 2019 সালের পরে আর কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। তারা ছিল তো আসলে আমি দামি নির্বাচন করার ধান্দায়। তাহলে এইগুলো কখন করবে? এগুলো করার তো সময় দরকার। যার কারণে 2019 সালের পর থেকে আর কোনো ক্যাম্পেইনই হয়নি এবং মূলত কোনো ভ্যাকসিন আসে নাই। যার কারণে ভ্যাকসিনের প্রচন্ড সংকট ছিল। ইউনূস সরকার তো এসে 22 লক্ষ ভ্যাকসিন এনেছিল। তাহলে দোষ যদি দিতে হয়, তাহলে দোষটা চলে যাচ্ছে আলটিমেটলি কোথায়? ওইখানে। কারণ বিএনপি মাত্র 3 মাস ক্ষমতা গ্রহণ করেছে, 3 মাসের ভিতরেই তো আর তারা আনতে পারবে না। এর ভিতরে তারপরেও ইউনূস সরকারের চুক্তি করাটাই 6 মে, যেহেতু তাদের শাসনামলে 15 লক্ষ এসেছে, এটি তাদের ক্রেডিট। কিন্তু 2019 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা দেশ চালিয়েছে, তারা কি করেছে? তারা কেন আনতে পারলো না? তারা কেন পর্যাপ্ত ক্যাম্পেইনের ব্যবস্থা করতে পারলো না? কেন পর্যাপ্ত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে পারলো না? তারপরে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে কেন মায়েদেরকে তারা উদ্বুদ্ধ করতে পারলো না? যাই হোক, এখন এই মহামারীটা যেহেতু ছড়িয়ে পড়েছে এবং আস্তে আস্তে এর প্রাদুর্ভাব বাড়ছে, এবং এই রোগের লক্ষণটা হচ্ছে খুব দ্রুত 160 ডিগ্রির উপরে জ্বর থাকে, আর শরীর, চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে অনবরত পানি ঝরে, কাশি হয়, শুকনো কাশি হয়। এই উপসর্গগুলো আপনারা যাদের ভিতরেই, যে শিশুদের ভিতরেই দেখতে পাবেন। এবং এই রোগে আক্রান্ত হওয়ার পরে এর 4-5 দিন পরে শরীরের বিভিন্ন জায়গায় লাল ফুসকা ওঠা শুরু করে, যেটাকে রাশ ওঠা বলে, বিশেষ করে ঘাড়, বুক, পিঠ, এই জায়গাগুলোতে। এইগুলো খেয়াল করলেই, এই উপসর্গগুলো দেখা দিলেই আপনারা দ্রুত নিকটস্থ যে হসপিটালগুলো আছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে, এইখানে নিয়ে গিয়ে আপনারা দ্রুত তাদেরকে ভর্তির ব্যবস্থা করুন। কারণ এই মুহূর্তে ভ্যাকসিনের কিন্তু কোনো অভাব নেই। এখন অভাব যতটুকু আছে সেটি হচ্ছে ব্যবস্থাপনার। তবে যেহেতু এটা ইতিমধ্যেই একটা অ্যালার্মিং পজিশনে চলে গেছে, সেহেতু সরকারও সচেতন হয়েছে, ক্যাম্পেইনের ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রেও এখন আর কোনো অবহেলা নেই, এবং স্বাস্থ্যমন্ত্রী এটি নিশ্চিত করেছেন যে বিশেষ করে হামের চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। সুতরাং আপনারা এই ধরনের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাবেন, হসপিটালে ভর্তি করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। আর রাজনীতিবিদদেরকে আমরা অনুরোধ জানাবো, কাদা ছুড়াছুরি না করে অতি দ্রুত এটাকে কিভাবে, যেরকম আমরা করোনার সময় সমস্ত দেশবাসী একত্রে ঝাঁপিয়ে পড়েছিল এটাকে মোকাবেলা করার জন্য, যেহেতু এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আসলে হুট করে রাতারাতি বন্ধ করা যাবে না। সুতরাং কি কি পদক্ষেপ নিলে এটাকে মোটামুটি সহনীয় পর্যায়ে কমিয়ে রাখা যায়, দমিয়ে রাখা যায়, সেই পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো। তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে বাচ্চাটার হামে মৃত্যু হইল কেন? সেই জবাব কি প্রফেসর ইউনূস দেবে? ইউনিসেফ পর্যন্ত বলছে যে 34% হামে আক্রান্তরা 9 মাসের নিচে। যারা ভ্যাকসিন পাওয়ারই যোগ্য না, তাদের হইতেছে হাম। বাংলার লুথার কিং এর স্বাস্থ্যমন্ত্রী মিডিয়ায় কইছে গত 8 বছরে হামের টিকাই দেওয়া হয় নাই। হাসিনা প্রচুর মিছা কথা কইতো, এই ভালসুন সব রেকর্ড ছাড়ে গেছে, এখনো আছে অন রেকর্ড। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। মানে স্যার বাদাসে এত বড় মিছা কথা কইল, উই হেল্প বুঝে 8 বছর একটা দেশে হামের টিকা দেওয়া হইতেছে না, সারা দুনিয়া চুপ করে বসে থাকবে? ইউনিসেফ কিছু কইছে? কয় না। আমার কথা শোনার দরকার নাই, ফ্যাক্ট চেকাররাই বলছে এটা মিছা কথা। এমনকি বাংলা লুথার কিং নিজে বলছে, হাসিনার ফ্যাসিস্ট শাসন আমল এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, 2 সরকারের আমলে কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি। ডাহা মিছা কথা। ভ্যাকসিন তো কিনে দেয় বাংলাদেশকে ইউনিসেফ, ইউনিসেফ প্রতিবাদ করেছে, করে না। বাংলার লুথার কিং এর চাকর বাকরেরা চিল্লাচিল্লি করেছে, ইউনূস সরকার ভ্যাকসিন আনে নাই, ভ্যাকসিন আনে নাই। তারেক রহমান কইছে হুক্কা হুয়া, এখন তো ক্যা হুয়া করে। এটা 11 মে পত্রিকা কইতেছে সাফিসিয়েন্ট ভ্যাকসিন স্টক আছে, আগামী 1 বছরের জন্য স্টক আছে। এখন কইতেছে টিকা সংকট না, অব্যবস্থাপনার জন্য বাড়িছে আমের প্রাদুর্ভাব। জিঙ্কা স্বাস্থ্যমন্ত্রী, সিঙ্কা তার পিএম, উকাই তার কর্মীরা যখন যা পাইতেছে সেটাই কইতেছে। শুধু শিশুদের তো না, বড়দের হাম হইতেছে। ইরিটেশন দেখান, বড়দের যা হাম হইতেছে দেখেছেন তো। প্রফেসর ইউনূস কি টাইম মেশিনে চাইবে ভ্যাকসিন আনা বাধা দিছে ওই টাইমে?
যে এখন বড়দের হাম হইতেছে। আর তারেক রহমানের উপদেষ্টা কইছে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল কিনা তার তদন্তের চেষ্টা হচ্ছে। দেখিছে বিশাল বুদ্ধিজীবী, তদন্ত হচ্ছে অথবা তদন্ত করার কথা চিন্তা ভাবনা হইতেছে, এটা বললে কিছু এটা হইতো, কিন্তু তদন্তের চেষ্টা হইতেছে। এটা কি নতুন নতুন শব্দ, নতুন বাক্য আবিষ্কার করেছে ওই, মানে কি নতুন নতুন আপনারা বুঝলে আবার একটু বুঝেন তো, যাতে চাল চালিয়ে বুঝে যেতে পারি। বিএনপি সরকারকে কি ভালো স্ট্র্যাটেজিক অ্যাডভাইস দেয় ওই, সেটা ওই জানে, বাংলার লুসার কে জানে, আর সৃষ্টিকর্তা জানে, আর কেউ জানে না। যাই হোক, প্রফেসর ইউনুস ভ্যাকসিন আনে নাই, এটা চাউল হয়ে গেছে, দুমায় গালাইতেছে সব প্রফেসর ইউনুসে। আর প্রফেসর ইউনুস দুইজনকে দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, একজন উপদেষ্টা আর একজন হইতেছে বিশেষ সহকারী, ডিপেন্ড করতে পারতেছে না। ফোন দেখালো দিল্লি স্টার যাবে পড়েছে, এই যে পাওয়া গেছে প্রফেসর ইউনুসের সরকারের গাফিলতি। ইন্ডিয়ান মিডিয়া কইতেছে ইউনুসের ভুল পলিসিতে শিশু মারা গেছে, অর্গানাইজার বলতেছে, প্রিন্ট বলতেছে, হিন্দুস্তান টাইম বলতেছে, সব মোদি মিডিয়া গদি মিডিয়া সবার একই কথা, আম্বা সবাই বরাবর। সাথে ইউনিসেফ সারিন্দাবাদ এসেছে, এই দেশে সারিন্দাবাদ সারিন্দার সুর দেয়। এই মৃত্যুগুলোকে ঘিরে শুরু হয়েছে এক বিশ্রী রাজনীতি। যেহেতু এই বিষয়টা টেকনিক্যাল, আর প্রফেসর ইউনুস সরকার যেহেতু পলিটিক্যাল সরকার ছিল না, তার রাজনৈতিক দল নাই, আর দুই ভার্সনরা দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তাই আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া, পুন্দের আলো, দিল্লি স্টার যে যে বয়ান দিতেছে সে বয়ান পাবলিক কেটেছে, সত্য মিথ্যা কোনো কিছু বিচার করতেছে না কেউ। 31 এপ্রিল 2026 এটা একটা সায়েন্স বলে একটা পত্রিকা আছে, এখানে লিখছে বাংলাদেশি এক ফটো সাংবাদিক, ওই কিন্তু ফটো সাংবাদিক, ছবি তোলে, হ্যাঁ কিন্তু জার্নালিস্ট না, স্বাস্থ্য নিয়ে লেখার ক্যাপাসিটি নাই, অনেক রহমান না। তো যাই হোক, মূল লাইনটা যেটা সেটা হইতেছে, সে কইতেছে ইংরেজি যেহেতু কইতেছে ঠিক আছে, তাই না, বাংলা কই হইতেছে সেপ্টেম্বর 2025 ইউনুস সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডার রেখেছে। এই জিনিসটা মাথায় রেখেন, এখানে আমরা ফিরে আসবো সত্যি সত্যি প্রফেসর ইউনুস সেপ্টেম্বরে বন্ধ করেছিল কিনা টিকা কেনা ইউনিসেফ। এই একটা বাক্য থেকে পুরা শহর এই অনেক রহমানকে, সেটা আমরা পরে দেখবো, একেবারে গোষ্ঠী শুদ্ধা দেখবো, পুরো সিলসিলা দেখবো, মজা আছে, সব ডট মিলে যাবে আর কি, বরাবর হয়ে যাবে। পরের দিন 1 মে, একদিন পরে ভারতের দে প্রিন্ট লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না, বাংলায় কই 250 বেশি মানুষ, বেশিরভাগই শিশু মারা গেছে, কারণ ইংলিশ সরকার টিকা ক্রয়ের নিয়ম পরিবর্তন করছে। তো প্রিন্টারটা সূক্ষ্ম সংযোজন করছে, যেটা ওই সায়েন্সে নাই। সেটা হইতেছে যে এই প্রাদুর্ভাব ভারতের জন্য বিপদ। যশোর চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ব্যস্ত সীমান্ত পারাবার হয়, সীমান্ত পার হয়ে ভাইরাস ঢোকার ঝুঁকি বেড়েছে। 2 মে, তার একদিন পরে 3টা বাংলাদেশি পত্রিকা, আগে ইন্ডিয়া করেছে, আগে হাল যেদিকে গেছে পিসা হাল এখন সেদিক দেওয়া যাবে। 3টা পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ড, দিল্লি স্টার আর বিডি নিউজ 24, 3টেই বরাবর দিল্লির বরাবর আর কি, বুঝতে চাও। 3টাই সায়েন্সের কথা হুবহু রিপিট করেছে। কেউ ইপিআই অফিসে যায়নি, কেউ স্বাধীন তদন্ত করেনি, কেউ একটু ইউনিসেফের সাথে কথা বলেনি, কেউ কাগজপত্র দেখেনি। একই দিনে সোশ্যাল নিউজ এক্সওয়াইজেড ভারত থেকে একই কথা। 3 মে, ভারতের আরএসএস অ্যাফিলিয়েটেড অর্গানাইজার একটা পত্রিকা আছে, 2টা প্রতিবেদন, সায়েন্সে যেটা নাই সেটা আবার অর্গানাইজার যোগ করেছে। শুনেন আমি পড়িচ্ছি কি করে। আমের প্রাদুর্ভাব হইল ইউনুস সরকারের ব্যর্থ নীতি, স্বার্থপর কাজ আর অমানবিক কার্যক্রমের সর্বশেষ নৃশংসতা, যার মধ্যে রয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে তীব্র সহিংসতা ও হত্যা। কার মধ্যে কি পান্তাবাতে কি, কার মধ্যে হিন্দু, আমের মধ্যে হিন্দু নির্যাতন ঢুকেছে, বুঝতে পারছেন তো কই থেকে কই যাইতেছে। জনস্বাস্থ্য সংকটকে জুড়ে দিতেছে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের সাথে, শিশু মৃত্যুকে সাম্প্রদায়িক ন্যারেটিভ ঢুকাই দিচ্ছে এর মধ্যে, বুঝেছ মানে কিরকম মাল। এর ইন্ডিয়ান মিডিয়ার কৌশল স্ট্রাকচার। বাংলাদেশে যে কোনো সংকট, বন্যা হোক, ডেঙ্গু হোক, হাম হোক, সবকিছুতে হিন্দু নিপটন ঢুকে দিবি আর কি, বুঝেছ। আবার 7 মে ইন্ডিয়ান আওয়াজ ওই লিখেছে উন্নয়ন সহযোগীদের সতর্কবার্তা সত্য, মানে ইউনিসেফের কথা কইছে, বাংলাদেশ 2025 ইউনিসেফ সমর্থিত টিকা ক্রয় থেকে ওপেন টেন্ডার পদ্ধতিতে চলে গেছে কিন্তু বলতেছে, এটা খেয়াল রাখেন, আমরা পরে দেখবো আসলে চলে গেছে কিনা। 8 দিন 11টা জায়গা থেকে একটাই উৎস, এই সায়েন্স ম্যাগাজিন, বাকি সব কপি। এটা কয় ন্যারেটিভ লন্ডারিং, বুঝতে চাও, মানে একই উৎস থেকে সংবাদ তৈরি করে দেশে দেশে চালান করে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। আপনি ফেসবুকে দেখেন এতগুলো পত্রিকা একই কথা বলতেছে, মনে হয় নিশ্চয়ই সত্যি, সবগুলো একই উৎস থেকে। কোনটা? সায়েন্স, সায়েন্স। বলো দেখি সায়েন্স কি? হোয়াট ইজ সায়েন্স? স্যার, এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। আপনি চোখে কম দেখার পরেও পাওয়ার গ্লাসের মাধ্যমে সঠিক দেখছেন, এটাই সায়েন্স। মোবাইলে যে কথা বলি, এটাই সায়েন্স। এই সায়েন্স নিয়ে বাংলাদেশ পোস্টার বয় তাসনিম করে লিখলো সলিড রিপোর্টিং, আর কেমনি ইউনুস সরকার রক্ষা পাই দেখবো, ইউনুসকে কয় স্পিন মাস্টার, এটা প্রচার ইউনুস সাক্ষাৎকার দেয়। যাই হোক, ওটা সলিড রিপোর্টিং কেমন সেটা আমরা পরে দেখবনি। এই সায়েন্সের সলিড রিপোর্টিং এর পোস্টমর্টমের আগে আমাদের কিছু জিনিস বুঝে নেওয়া দরকার। আপনাদের এই জটিল বিষয়টা বুঝতে এটা সুবিধা হবে। আলাপটা জটিল না, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য এই আগের জিনিসগুলো বুঝে নেওয়া দরকার, কারণ টেকনিক্যাল জিনিস, তাই তো। আসেন সেটা একটু বুঝে দেখি। ইপিআই কি টিকা দেয়, কত খরচ? বাংলাদেশ বাচ্চাদের টিকার এই যে পুরো সিস্টেমটা, এটাকে বলা ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, বাংলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এই ইপিআই কি করে? 9টা টিকা দেয়, 12টা রোগ থেকে বাচ্চাদের বাঁচায়। কি? যক্ষা, পোলিও, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কা, টিটেনাস, হুপিং কাশি, হেপাটাইটিস বি, নিউমোনিয়া, মেনিনজাইটিস, হাম, রুবেলা, টাইফয়েডটা শেষে যোগ করছে, যোগ করছে কিন্তু টাইফয়েডের টিকা। এটা আবার কেউ করবে না, নতুন একটা টিকা যোগ করেছে।
এই ইপিআই টিকার ফলে প্রত্যেক বছর 94,000 শিশুর জীবন আছে। কত টাকা লাগে এই টাকাটা কিনতে? এই প্রেসিডেন্ট সরকার 25-26 অর্থ বছরে ইপিআই এর জন্য 842 কোটি টাকা বরাদ্দ করেছে সরকারি বাজেট থেকে, মানে প্রায় 1000 কোটি টাকা প্রেসিডেন্ট নিজে বরাদ্দ দিয়েছে। এডিবি থেকে আরো 609 কোটি টাকা ঋণ, মোট 1450 কোটি টাকা। তার মানে 1450 কোটি টাকা হইতেছে সরকার নিজে দেয়, লোন করে দেয়, আর বাকি 773 কোটি টাকা গাভী দেয়। ওটা আমরা পরে দেখবো। সব মিলে প্রায় 22 থেকে 2300 কোটি টাকা লাগে এক বছরে। এই সংখ্যাটা মাথায় রেখেন, পরে দরকার পড়বে। টাকা কে দেয় জানলেন? এবার দেখি টিকাটা আনে কে। তিনটা পক্ষ এই ভ্যাকসিন কেনার টাকা দেওয়ার সাথে যুক্ত। একটা হচ্ছে গাভী, পুরো নাম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন এন্ড ইমিউনাইজেশন। ধনী দেশের সরকার, বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ব্যাংক, এরা মিলে গাভীদের টাকা দেয়। এই টাকার উদ্দেশ্য হচ্ছে গরিব দেশের বাচ্চাদের যেন সস্তায় টিকা দেওয়া যায়। বাংলাদেশকে গাভী সাহায্য দিতেছে 2001 সাল থেকে 25 বছর ধরে। সব মিলায় কমপক্ষে 15,000 কোটি টাকার মতো দিচ্ছে এই পর্যন্ত। গাভী যা দেয় তা দিয়ে আমাদের ভ্যাকসিনের পুরো চাহিদা মেটানো যায় না, 1/3 হয়, 1/3। তাই বাংলাদেশ সরকারকে টাকা দিতে হয়, লোন করতে হয়। গত বছর এডিবি থেকে লোন নিছে, এটা আমি বলছি। তো তাহলে গাভী দেয় মোটামুটি 1/3, আর 2/3 বাংলাদেশ সরকার নিজে দেয় অথবা লোন করে দেয়। এরপরে কে? ইউনিসেফ। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ এই ইউনিসেফের বড়াতেই বলা হইতেছে সব কথা। ইউনিসেফ হইতেছে ভ্যাকসিনের কন্ট্রাক্টর। হ্যাঁ, কন্ট্রাক্টর। মনে করেন না যে ইউএন অর্গানাইজেশন বাপ একেবারে পুরোহিত, তা না। ইউনিসেফ বাংলাদেশ সরকারকে টিকা কিনে দেয়, মানে বাংলাদেশ সরকার ভ্যাকসিনের বরাদ্দ দেয় ওর হাতে, ওই টাকা দিয়ে ওই টিকা কিনে দেয়। সেখান থেকে সে কমিশন নেয়, জি ভাই কমিশন 4% কমিশন নেয়। তাহলে 2200 থেকে 2300 কোটি টাকার কমিশন কত হয়? 4%। এটা বলে গাভী টাকাটা সরকারকে দেয় না, সরাসরি ইউনিসেফকে দেয়। গাভী সাহায্যের কন্ডিশনই থাকে ইউনিসেফকে কেনাকাটার দায়িত্ব দিতে হবে। এই যে ইপিআই এর টিকা, পুরাটাই কিনে দেয় ইউনিসেফ। যা কিছু কেনে সব কেনে, পুরাটাই কেনে, বাদ দেয় না কোনো কিছু। তার মানে 12টা রোগ প্রতিরোধে যতগুলো টিকা দরকার সবগুলো ইউনিসেফ কিনে দেয়। বাংলাদেশ সরকার তো কিছু টাকা নিজে দেয়, জানি। এখন গাভীর সাপোর্টের একটা ব্যাপার আছে, সেটা হইতেছে গাভী 2029 সালে এটা সাহায্য শেষ হয়ে যাবে। এটা কিন্তু ফ্রি, ঋণ না, এটা দান, ডোনেশন। 2029 পর থেকে পুরো ভ্যাকসিনেশন প্রোগ্রামের টিকেট টাকাটা সরকারকে নিজেই দিতে হবে, মানে প্রায় 800 কোটি টাকা আরো নিজের পকেট থেকে দিতে হবে। কারণ গাভী ভুল হইতেছে, কোনো দেশ যথেষ্ট ধনী হয়ে গেলে সাহায্য দেবে না। বাংলাদেশ তো হাসিনার মিডিল ইনকাম দেশ হয়ে গেছে, তাই না? গাভী বলতেছে নিজের বাচ্চার টিকা টাকা নিজেরাই দেন, আপনার তো বড় লোক। হ্যাঁ, শোধন কত দিক থেকে আসে দেখেন। 2029 গাভী চলে যাবে, তারা আমাদের টাকা টুকা দেবে না। এই ডেডলাইনটা মাথায় রেখেন, এই জায়গাটা আমাদের দরকার পড়বে। এবার আসেন টিকা কেনার প্যাচ কোথায় লাগছিল। বাংলাদেশের সরকারি কেনাকাটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অনেকদিন থেকে আপত্তি ছিল। এখানে মূল দুর্নীতিতে হয়। তারা এটা সংস্কারের লক্ষ্যে একটা রিপোর্ট তৈরি করে 2001 সালে। তারা দেখায় যে কেনাকাটা প্রচুর দুর্নীতি হয়। খালেদা জিয়া তখন সরকার, ওনারা বুঝায় যে আপনি একটা সরকারি কেনাকাটার একটা আইন বানান, ল বানান। উনি এটা রাজি হন এবং উনি একটা আইন তৈরি করেন, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006। সেই থেকে বাংলাদেশ সরকার যে কোনো জিনিস কিনতে গেলে, যে কোনো, সেটা টিকা হোক, পাথর হোক, কম্পিউটার হোক, টেবিল হোক, চেয়ার হোক, বালিশ হোক, হোয়াট এভার, যেটাই হোক, আইনে লেখা আছে কিভাবে কিনতে হবে, সরকারি ক্রয় আইন। এই আইনের 2টা পদ্ধতি আছে। এটা বুঝলে টিকার সমস্যাটা বুঝবেন। আসেন সেটা কি দেখি। প্রথমে হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড, খোলা দরপত্র। সরকার বিজ্ঞাপন দিবে, আমার 10 লাখ ডোজ ধানের টিকা লাগবে, পত্রিকায় দিবে, ওয়েবসাইটে দিবে, যে কোম্পানি দিতে পারে, দেশি বিদেশি সবাই বিড করবে, টেন্ডার সাবমিট করবে। সবচেয়ে কম দাম যে দিবে তাকে দাও। এটা সুবিধা তো অনেক আছে, ট্রান্সপারেন্সি আছে, কম্পিটিশন হয়, দুর্নীতি কম হয়, দেশি কোম্পানিগুলো বড় হওয়ার সুযোগ পায়, এখানে দলিল দস্তাবেজ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। আর হচ্ছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, ডিপিএম, সরাসরি ক্রয় পদ্ধতি। সরকার সরাসরি কোনো একজনের কাছ থেকে কিনে নেবে, কোনো বিজ্ঞাপন না, কোনো কম্পিটিশন না। কিন্তু আইনের শর্ত আছে। ডিপিএম শুধুমাত্র আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, এটা মাথায় রাখেন, আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট, জরুরি জনস্বার্থে শুধুমাত্র কেনা যাবে। অথবা একটাই সোর্স আছে, আর কেউ বানায় না, একটা মাত্র সোর্স, দুনিয়া আর কেউ বানায় না। এটা যদি হয় তার মানে একটাই সোর্স অথবা ইমার্জেন্সি। এটা তো ট্রান্সপারেন্সি নাই, কম্পিটিশন নাই, দাম বেশি হতে পারে, দুর্নীতির সুযোগ আছে। সবচেয়ে গুরুতর, আপনি একই কাজ করতেছেন বছরের পর বছর, নিয়ম মেনে একই সময়, কিন্তু প্রত্যেক বছর বলতেছেন এটা ইমার্জেন্সি জিনিস, তাই করা যায়। আপনি প্রত্যেকদিন সকালবেলা নাস্তা করেন একই সময়, এটা ইমার্জেন্সি বলবেন নাকি নিয়মিত অভ্যাস বলবেন? বাংলাদেশ ইউনিসেফের কাছ থেকে টিকা কিনতেছে প্রত্যেক বছর এই আর্জেন্ট পাবলিক ইন্টারেস্ট বললা, এই প্রভিশন লেখা প্রত্যেক বছর ইমার্জেন্সি ডিক্লেয়ার করিলা। 52 বছর এটা দেশ হয়ে গেছে, 47 বছর পুরানো একটা টিকা কর্মসূচি। এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট হওয়ার পরে 20 বছর পার হয়ে গেছে। প্রত্যেক বছর জানা যায় কত শিশু জন্ম নেবে, কত টিকা দরকার, আর সরকার বলতেছে এটা ইমার্জেন্সি। হে, ইমার্জেন্সি প্রভিশনে চলবে এটা। এটা যদি ইমার্জেন্সি হয় তাহলে নর্মাল কোনটা? নর্মাল বলে কিছু আছে? তো দাবি তো চলে যেতেছে। তখন তো বাংলাদেশকে নিজেকে পুরো টাকাটা দিতে হবে, আমাদের নিজস্ব ট্রান্সপারেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম দরকার। তাহলে কখন আমরা এইটা শুরু করবো, রিফর্ম কখন শুরু করবো? দাবি চলে যাওয়ার পরে নাকি আগেই করবো? এখন দেখি ইউনিট সরকার কি বলবো। 2025 সেপ্টেম্বরে ইউনিট সরকার সিদ্ধান্ত নিল অর্ধেক যাবে ওপেন টেন্ডারে, পুরোটা না, অর্ধেক। মানে আমাদের টাকারও পুরাটা না, আমাদের টাকার কিছু অংশ, গাভীর পুরাটা, এবং আমাদের টাকার কিছু অংশ ইউনিসেফকে দিয়ে কেনানো হবে, কিছু অংশ ওপেন টেন্ডারে হবে, কিছু অংশ আমি ইউনিসেফকে দেবো, মানে 50-50 করবো। পাইলট ইন্দোনেশিয়া পুরাটাই নিজেরা কেনে, ইন্ডিয়া পুরাটাই নিজেরা কেনে, চায়না নিজেরা কেনে। আমাদের দেশীয় কোম্পানির টিকা বানায়, আমাদের দেশের টাকা দেশই থাকতো যদি বাংলাদেশ লোকালি কিন্তু, অথবা গ্লোবালি কম্পিটিটিভ একটা পারচেজ হইতো।
কম্পিটিশন করে আমাদের পার্চেস ক্যাপাসিটি বাড়তো, আমাদের এত ডোজের এত টাকার ভ্যাকসিন আমরা কিনবো, আমাদের দেখতে হবে না আমরা কিভাবে কিনবো, হুট করে একদিন কেনা শুরু করে দেবো, তা তো হয় না। আমাদের কেনার সক্ষমতা বাড়তো, আস্তে আস্তে আমরা পুরোটাই কেনা শুরু করতাম। এইখানে কন্ট্রাক্টর ইউনিসেফ দেখলো মামুক কেস তো খারাপ, আমার হাত থেকে তো চলে যেতেছে কন্ট্রাক্টরই, আর এইটার 4% কমিশন, আপনি 2200-2300 কোটি টাকার হিসাব করেন তো 4% কত হয়? হ্যাঁ দেখেছেন কত হয়? হ্যাঁ, আর ইউনিট সরকার তাহলে এই সিদ্ধান্ত নিয়ে কি খারাপ করেছিল? এবার আসেন আসল কথায়, ইউনিট সরকার কি আসলেই ভ্যাকসিন কেনা বন্ধ করেছিল? তো সায়েন্স ম্যাগাজিন তো কইছে সেপ্টেম্বর 2025 ইউনিট সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করছে এবং ওপেন টেন্ডারে গেছে, তাই না? হ্যাঁ, এই একটা বাক্য থেকে তো পুরো ঝড় শুরু হয়েছে। আমি আপনারে কয়েকটা ডকুমেন্ট দেখাইতেছি, সরকারি ডকুমেন্ট, ইউনিসেফের ডকুমেন্ট এবং গাভীর ডকুমেন্ট। এই কাগজগুলো কি বলে আসেন দেখি। প্রথম ডকুমেন্ট, গাভীর ডকুমেন্ট, এইটা হচ্ছে মিজেলস রুবেলা ডিসিশন লেটার, মানে হামের টিকা ডিসিশন লেটার, ইউনিট সরকার আমলে। এখানে গাভী কি লিখেছে আসেন পড়ে দেখি। গাভী নিজে বলতেছে আমি 18.5 মিলিয়নের হামের ভ্যাকসিন অ্যাপ্রুভ করলাম, ইউনিসেফের মাধ্যমে কিনতে হবে, গাভী নিজস্ব কাগজে বলতেছে। এরপরে ইউনিসেফের অফিসিয়াল লেটারটা দেখান, তারিখ 24 সেপ্টেম্বর 2025, যে সেপ্টেম্বরে নাকি বন্ধ করে দিচ্ছে ভ্যাকসিন কেনা। কাকে পাঠানো এটা? আরেফিনা মাহমুদ, ডিরেক্টর প্ল্যানিং এন্ড রিসার্চ, ডিজি হেলথ, মহাখালী, ঢাকা। কে পাঠিয়েছে? ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ হেলথ অফিসার ইনচার্জ। বিষয় কি? কনফার্মেশন অফ ভ্যাকসিন শিপমেন্ট আন্ডার প্রি ফিনান্সিং এন্ড রিকোয়েস্ট ফর ট্রান্সফার অফ ফান্ডস, মানে বলতেছে যে কনফার্ম করতেছি আপনার ভ্যাকসিন শিপমেন্ট হয়ে গেছে, চলে গেছে, আপনি এখন টাকাটা দেন আমারে, টাকা পয়সা যাইতেছে। বাংলায় বললে হয় প্রি ফিনান্সিং এর অধীনে টিকার চালান নিশ্চিতকরণ এবং অর্থ স্থানান্তরের অনুরোধ। এখানে কি বলতেছে আমি বাংলায় কই, সব চালান বাংলাদেশে সম্পন্ন হয়েছে, তারপরে এটা টেবিল আছে কোন 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 টিকা, হ্যাঁ টেবিলটা দেখান এডিটর সাহেব। আমি অন্যগুলো বাদ দিলাম, শুধু লাস্টের লাইন MR5 যেটা আমের টিকা, এটা চালান আসছে 11 সেপ্টেম্বর 2025 21,50,000 ডোজ। বুঝেছেন? 11 সেপ্টেম্বর 2025 21,50,000 ডোজ আমের ভ্যাকসিন বাংলাদেশে আসছে ইউনিসেফের মাধ্যমে। ইউনিসেফ কিনে দিছে, ইউনিসেফ নিজে কনফার্মেশন লেটার দিচ্ছে, আর সায়েন্স ম্যাগাজিন কইতেছে সেপ্টেম্বরে ইউনিট সরকার ভ্যাকসিন কেনা বন্ধ করে দিচ্ছে ইউনিসেফের মাধ্যমে। জাউরামের একটা সীমা থাকবে তো, মানে জাউরারও তো সীমা থাকে। সেপ্টেম্বর মাসের 11 তারিখে ইউনিসেফ নিজে 21 লাখ ডোজ ডেলিভারি করতেছে, ইউনিসেফের নিজের চিফ অফ হেলথ বলতেছে, সে সই করতেছে, তারিখ হইতেছে 24 সেপ্টেম্বর। পুরো তো মিথ্যা ন্যারেটিভ। এটি দেখেন ইউনিসেফ যে কমিশন না এটাও লেখা আছে, এটা সব দেখেন 4% কমিশন নেয়। এবার আসেন এই যে সায়েন্সে যে লিখেছে অনেক রমানিকে, দিল্লি স্টারের মাল, দিল্লি স্টার তারি নিয়ে স্টোরি করে, উনি লিখেছে a son of a freedom fighter and broadcast journalist of Bangladesh better during 1971। আরো বলা হয়েছে বাবার যুদ্ধ এবং রাজনীতির গল্প শুনে অনেকের আগ্রহ তৈরি হয়, ব্যান্ড পার্টি বাজা এডিটর সাহেব খাপে কাপ মমতাজের বাপ, সেটা পুরস্কার পেয়েছে 2014 সালে বিএনপির অগ্নি সন্ত্রাসের উপরে ফটো তোলার জন্য লেখে। এডিটর সাহেব ওর ওয়েবসাইট থেকে দেখান, দেখেছেন দেখেছেন বিএনপি এটা রেডি করিচ্ছে, বিএনপি হিরো বানাচ্ছে, কি মজার মজা। টাইম ম্যাগাজিনে জুলাই বিপ্লব নিয়ে তার একটা ছবি ছাপা হয়েছে, দেখেন অনেক ছবি ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়, ছাত্ররা পুলিশ পিটাইতেছে, বুঝেছেন? এটা রামগরুরের ছানা, যত ছবি পাঠিয়েছে সব দেখলে জুলাই যোদ্ধাদের ভিলেন মনে হবে, বুঝেছেন তো? এটা আওয়ামী ইন্ডিয়ান ন্যারেটিভ, সেটা তারেক রহমান আর বিএনপি পিক করেছে, কারণ এটাও বন্দোবস্ত, ইউনিট সরকারের জুলাই যোদ্ধাদের এভাবে আক্রমণ করা হবে। আর টয়জার ইউনুস যাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে তারা ডিফেন্ড করতে পারতেছে না, তাদেরকে পারে নাই, পুরো ডিফেন্ডেবল একটা ইস্যুতে ধুমায় গালি গেল।